সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল। সো আমার আগের ভিডিওতে যে কালকের যে পরীক্ষা অর্থাৎ 1.1.2 তার ফার্স্ট হাফের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, যেগুলো পড়লে কিন্তু বলেছিলাম যে 100% কমন আপনারা এখান থেকে পাবেন। তো সেকেন্ড হাফের প্রশ্নোত্তর নিয়ে এসেছি। এখানে 2, 5, 10 সমস্ত প্রশ্নগুলো আছে, এগুলো পড়বেন লাস্ট মুহূর্তে এবং আপনারা নিঃসন্দেহে পরীক্ষা দিতে যাবেন। চলুন প্রথম কোশ্চেন শুরু করি। যে NAAC অর্থাৎ নাক, এই নাকের কার্যকারিতা দুটো উল্লেখ করুন। সো NAAC ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশনস কাউন্সিল, যেটা ফুল ফর্ম। তো এটার দুটো কাজ হচ্ছে গুণগত মান মূল্যায়ন ও স্বীকৃতি, ভারতের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান, অবকাঠামো, লাইব্রেরি, ল্যাবরেটরি এবং সার্বিক কার্যকারিতা পরীক্ষা করে উপযুক্ত গ্রেড A++ বা AB এগুলো মানে এর একটা কাজ। আর একটা হচ্ছে শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি এবং উৎসাহ দান। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেন নিয়মিত গবেষণার পরিবেশ থাকে, আধুনিক শিক্ষাদান পদ্ধতি চালু থাকে এবং প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে চলে, তার উৎসাহ দেওয়া হচ্ছে, তদারকি করা হচ্ছে এই NAAC নাকের কাজ। সো উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন যদি বলি যে যেমন একটা হোটেল কতখানি ভালো পরিষ্কার তা বোঝাতে স্টার রেটিং যেমন দেওয়া হয়, ঠিক তেমন কলেজ কতখানি উন্নত বা ভালো মানের তা বোঝাতে NAAC মূল্যায়ন করে গ্রেড প্রদান করে। সো এই উত্তরগুলো কিন্তু আপনারা প্রথাগত বই যেগুলো রয়েছে রীতা বা আহিলি, সেগুলোতে পাবেন এত সুন্দর উত্তর এবং খুব সহজ সরল ভাষায় উদাহরণের মাধ্যমে দেওয়া রয়েছে। তো অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিন এবং কমেন্ট করে দিতে ভুলবেন না যে কোন ধরনের ভিডিও আপনারা সামনে দিন চান। এবং আমি চেষ্টা করব এবং অবশ্যই পরপর যে পেপারগুলো আছে সমস্ত এভাবেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন পরবর্তী কোশ্চেন। বেকারত্ব ও জনসংখ্যা বিস্ফোরণের মধ্যে সম্পর্ক কী? বেকারত্ব ও জনসংখ্যা বিস্ফোরণ একটি চক্রের মতো পারস্পরিক সম্পর্ক গভীরভাবে যুক্ত। সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের ভারসাম্যহীনতা। আমি বেশ কিছু জিনিস শুধু পয়েন্ট বলে দেবো, আপনারা চাইলে পজ করে ভিডিওটা পড়ে নিতে পারেন। সো এখানে বেকারত্ব জনসংখ্যা বিস্ফোরণ কী? চাহিদা এবং যোগানের ভারসাম্যহীনতা। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কী হয়? কর্মপ্রার্থীর সংখ্যা বাজারে হু হু করে বাড়ে, কিন্তু সেই তুলনায় চাকরির সুযোগ বা কর্মসংস্থান তৈরি হয় না, ফলে সরাসরি বেকারত্ব বাড়ে। আবার কি হয়? জনসচেতনার অভাব ও জনসংখ্যা বৃদ্ধি। কি? সচেতনতার অভাব এবং জনসংখ্যা বৃদ্ধি। বেকারত্ব ও দারিদ্রতার কারণে আবার মানসম্মত শিক্ষার সুযোগ কমে যায়। কি হয়? শিক্ষার অভাব ও অসচেতনতার কারণে ছোট পরিবারের গুরুত্ব মানুষ বোঝে না, ফলে জন্মহার বেড়ে আবার জনসংখ্যা বিস্ফোরণ ঘটে। এইভাবে আর কি লেখা যেতে পারে। নেক্সট রয়েছে যে NCFTE 2009, এই দুটো উদ্দেশ্য উল্লেখ করুন। সো NCFTE ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, দুটো মূল উদ্দেশ্য হলো পেশাদার এবং মানবিক শিক্ষক তৈরি। কেবল বইয়ের পড়া মুখস্থ করানোর শিক্ষক নয়, বরং বাস্তব সমাজকে বুঝতে পারে, শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হন এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি জানেন এমন দক্ষ শিক্ষক তৈরি করা। নেক্সট 2 নম্বর হচ্ছে বাস্তবমুখী এবং ব্যবহারিক প্রশিক্ষণ। কেবল থিওরি পড়া নয়, শ্রেণীকক্ষে কীভাবে সুন্দরভাবে পড়াতে হবে এবং শিক্ষার্থীর বাস্তব সমস্যার সমাধান কীভাবে করতে হবে সেই ব্যবহারিক প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে এই NCFTT, তার দুটি উদ্দেশ্য। সো এইভাবেই আর কি দেখুন, এখানে উদাহরণ দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। যে গাড়ি কীভাবে চালাতে হয় তা কেবল বই পড়ে শেখা যায় না, স্টিয়ারিং ধরে প্র্যাকটিস করতে হয়। ঠিক তেমন NCFTE শিক্ষকদের কেবল থিওরি না পড়িয়ে ক্লাসরুম কীভাবে সত্যি সত্যি পড়ানো তা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়। সো এই ধরনের উত্তরগুলো কিন্তু খুব সুন্দর করে সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে। তো 2, 5 এবং 10 মার্ক সব কভার করা হয়েছে। ভিডিওটা একটু লং হবে, অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। চাইলে দুবার দেখবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা এক্সামে যাবেন, তারপর এই ভিডিওটার কথা স্মরণ করবেন, যেখান থেকে সমস্ত কিন্তু প্রশ্ন আপনারা কমন পাবেন। তারপর চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্নে, যে বয়স্ক শিক্ষা দুটি বাধা লিখুন। তো বয়স্ক শিক্ষা দুটি বাধা হচ্ছে সামাজিক ও মানসিক সংকোচ, লজ্জা এবং অনীহা। যেটা বেশি বয়সে নতুন করে পড়াশোনা করতে যাওয়া, সমাজের লোক লজ্জার ভয় থাকে, এই বয়সে আবার লেখাপড়া, এই মানসিকতার কারণে অনেকেই স্কুল যেতে চায় না। আর কি? আর্থসামাজিক দারিদ্র্য ও সময়ের অভাব। বয়স্ক মানুষ সারাদিন পরিবার চালানোর জন্য কঠিন পরিশ্রম করতে হয়, ক্লান্তি ও কাজের পর পড়াশোনার জন্য আলাদা সময় বের করা তাদের পক্ষে কী হয়? কঠিন হয়ে ওঠে। এখানে মোটামুটি উদাহরণ দেওয়া রয়েছে, আপনারা পড়ে নিতে পারবেন। তারপর চলে আসতে হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা দুটি গুরুত্ব বিবৃত করুন। সেটা হচ্ছে কি? প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। সেখানে কি আছে? সম্পদের সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এখানে একটি বিদ্যালয়ের নিজস্ব যা সম্পদ রয়েছে, যেমন শিক্ষক, ভবন, খেলার মাঠ, বইপত্র, সেগুলো পরিকল্পনা করে সঠিকভাবে ব্যবহার করতে হবে যেন অপচয় না হয়। আর কি? আর আপনারা
নেক্সট যে পরের পয়েন্টটা উল্লেখ করবেন সেটা হচ্ছে যে শিক্ষার গুণগত উন্নয়ন এবং লক্ষ্য অর্জন। স্কুলের নিজস্ব সমস্যা নিজস্ব প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লেখাপড়ার মান উন্নত করা এবং কী করা, নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। যেমন উদাহরণ হিসেবে বলি, একটা পরিবারের মাসের শুরুতে কেমন আয় বুঝে সংসার খরচের প্ল্যান, মানে আর কি যেমন আয় তেমন আর কি সংসার প্লাসের মানে খরচের প্ল্যান করলে কী অভাব হয় না, ঠিক তেমন একটি স্কুলে তার নিজস্ব বাজেট ও শিক্ষক দিয়ে কীভাবে সেটা মানে সেরা ফল করাবে তার প্ল্যান করা হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নেক্সট রয়েছে হচ্ছে নেতৃত্ব এবং তত্ত্বাবধানের দুটি পার্থক্য। নেতৃত্ব ও তত্ত্বাবধানের মূল পার্থক্য হলো নেতৃত্ব হচ্ছে মূল কাজ হচ্ছে অন্যদের অনুপ্রাণিত করে এবং সামনে থেকে পথ দেখিয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া, এটা নেতৃত্ব। আর তত্ত্বাবধান কি, নির্ধারিত কাজ নিয়ম অনুযায়ী সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখে রাখা এবং পর্যবেক্ষণ করা। মূল দৃষ্টিভঙ্গি কি, মানুষের মনোভাব পরিবর্তন, উৎসাহ দেওয়া, দূরদর্শিতার উপর নজর দেওয়া। আর তত্ত্বাবধানে কি হয়, নিয়মকানুন মেনে কাজ সম্পূর্ণ নিশ্চিত করা ও নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া। উদাহরণ হিসেবে বলতে পারি যে ফুটবল দলের অধিনায়ক যিনি ক্যাপ্টেন, তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং খেলতে উদ্বুদ্ধ করেন, এটা হচ্ছে নেতৃত্ব। আর ম্যাচের রেফারি বা পরিদর্শক নিয়ম মেনে খেলা হচ্ছে কিনা খেয়াল রাখেন, এটা হচ্ছে তত্ত্বাবধান। এনসিইআরটি এর কার্যকারী কার্যাবলী উল্লেখ করুন। এনসিইআরটি দুটো কাজ হচ্ছে পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক রচনা করা, এটা জানেন, এইভাবে লিখে দেবেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষামূলক গবেষণা এবং শিক্ষক প্রশিক্ষণ। তো এইগুলো আপনারা দুটো কাজ লিখবেন, অনেক কাজ থাকতে পারে। সহজ উদাহরণ হচ্ছে আমাদের স্কুলে সিবিএসসি বা সেন্ট্রাল বোর্ডে যে সমস্ত রঙিন সিলেবাসের বই পড়ানো যায় সেগুলো বেশিরভাগই এনসিইআরটি তৈরি করা হয়, এগুলো একটা উদাহরণ জাস্ট দেওয়া রয়েছে। নেক্সট আরও 2 মার্কের কোশ্চেন। মনে রাখবেন যে এই কোশ্চেনগুলো আপনারা পড়ে যাবেন 2, 5 এবং 10, আর কোনো প্রশ্ন আপনাদের পড়তে হবে না। একটা সাজেশন আর একটা থাকতে পারে একা রকম, কিন্তু মনে রাখবেন ওখানে অপশান থাকে যেহেতু, অর্থাৎ ওখানে 3টে 5 মার্কের করতে হয় এবং একটা 10 মার্কের করতে হয়। তাই আপনারা এই ভিডিওগুলো দেখে যান, 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্ক অবশ্যই কমন পাবেন। এবং যদি একটু হেরফের করে প্রশ্ন আসে তাও কিন্তু লিখে আসবেন, তবেই নাম্বার কিন্তু আপনারা পাবেন। মনে রাখবেন খাতা কখনো ফাঁকা রাখবেন না। চলুন 8 নম্বর কোশ্চেন। এনসিটির পুরো নাম লিখুন, এই দুটি কাজ লিখুন। এনসিটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ। এনসিটির কাজ হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কলেজকে স্বীকৃতি প্রদান, বিএড ডিএলএড কলেজগুলো নিয়ম মেনে চলছে কিনা তা তাদের স্বীকৃতি অনুমোদন দেওয়া বা বাতিল করা, এগুলো হচ্ছে এনসিটির কাজ। আর কি 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার মান ও যোগ্যতা নির্ধারণ। একজন শিক্ষক হতে গেলে ন্যূনতম কী যোগ্যতা লাগবে এবং ট্রেনিং কলেজের পাঠ্য বই কেমন হবে তা ঠিক করা, এটা কী করে এনসিটি ঠিক করে কিন্তু। যেমন হচ্ছে এগুলো একবার দেখে নেবেন, এটা পড়ার প্রয়োজন নেই। IASE এর পুরো নাম লিখুন, এর একটি গুরুত্বপূর্ণ কাজ লিখুন। সো IASE ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন এডুকেশন। এর কাজ কি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষা প্রশাসকদের পেশাগত দক্ষতার উন্নতির জন্য উচ্চতর প্রশিক্ষণ পরিচালনা করা, শিক্ষাগত গবেষণা চালানো এবং ইন সার্ভিস ট্রেনিং, মানে যেগুলো কর্মরত অবস্থা যারা আছে। উদাহরণ যেমন কর্মরত চিকিৎসক নতুন চিকিৎসা প্রযুক্তির উপর উন্নত ট্রেনিং দেওয়া হয়, ঠিক তেমন স্কুল কর্মরত শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে পড়ানোর জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে এই IASE। আপেক্ষিক দারিদ্রতা কি? আপেক্ষিক দারিদ্রতা বলতে তেমন কিছু না, মানে সমাজে বসবাসকারী একজন আরেকজনের তুলনায় কতটা দরিদ্র, তার জীবনযাত্রার মান কতটা নিচে, সেটা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। এইভাবে আপনারা লিখে নেবেন, পড়ে নেবেন এবং লিখবেন সহজ ভাষায়। উদাহরণ লেখা আছে যে রহিম সাহেবের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান মিটে যায়, কিন্তু তার প্রতিবেশীদের সবার 4 চাকা গাড়ি এবং বিলাসবহুল জীবন রয়েছে। প্রতিবেশীর তুলনায় কিন্তু এখানে রহিম চাচা পিছিয়ে আছেন, তাহলে তিনি কি হচ্ছে আপেক্ষিকভাবে সেই দরিদ্র, এই হচ্ছে ব্যাপার। আপনারা বুঝবেন যে কোনো পড়া বুঝে লিখবেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে লিখতে পারবেন। কিন্তু যে টেক্সট বুকগুলো বা বাজার চলতে যে সমস্ত গাইড বুকগুলো রয়েছে সেগুলো গাইড বুকে কিন্তু সেভাবে পড়ে অনেক সময় ছাত্ররা মান উদ্ধার করতে পারে না। তারপর চলে আসছে 11 নম্বর। ছাত্র অসন্তোষ বলতে কি বোঝায়, দুটি কারণ লেখো। তো ছাত্র অসন্তোষ বলতে আর কি, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত, ত্রুটিমুক্ত প্রশাসন, তারপর পরীক্ষা ব্যবস্থার গলদ কিংবা সামাজিক ও রাজনৈতিক উদ্বেগের কারণে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ, অস্থিরতা ও প্রতিবাদে আন্দোলন গড়ে ওঠাকে অসন্তোষ বলা, ছাত্র অসন্তোষ। এটা কারণ থাকতে পারে যে অবকাঠামো এবং শিক্ষকের অভাব থাকতে পারে, জোরানো হতে পারে। আর কি ভবিষ্যৎ অনিশ্চয়তা, বেকারত্ব এটার জন্য হতে পারে। তারপর চলে আসতে হচ্ছে আমরা 12 নম্বর প্রশ্নে। বয়স্ক শিক্ষা
এবং মুক্ত শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখুন। বয়স্ক শিক্ষা হচ্ছে এটা কি নিরক্ষরতা দূর করার জন্য এটা করা হয়, মূলত দৈনন্দিন জীবনে চলার জন্য যে মৌলিক জ্ঞানটুকু লাগবে সেটা হচ্ছে বয়স্ক শিক্ষা। কিন্তু মুক্ত শিক্ষা হচ্ছে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা প্রদান করা হয়, যেমন MA, BA, ডিপ্লোমা, অর্থাৎ যাদের হয়তো সময় পার হয়ে গেছে বা কোনো কারণে রেগুলার থেকে করতে পারে না, তারা কিন্তু মুক্ত শিক্ষা থেকে করে, এখানে ডিগ্রি ব্যাপার থাকে। আবার শিক্ষার্থী শ্রেণী কি, এটি মূলত বয়স্ক নিরক্ষর মানুষের জন্য হয় বয়স্ক শিক্ষা। এটা কি যে কোনো বয়সের পেশার বা দূরবর্তী স্থানের মানুষ এখানে ভর্তি হতে পারেন মুক্ত শিক্ষায়। তারপর চলে আসছি হচ্ছে 13 নম্বর প্রশ্ন, RMSA এর পুরো নাম লিখুন, এর কাজ লিখুন। এটা বড় কোশ্চেন, কিন্তু আপনারা দেখে রাখবেন। তো পুরো নাম হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এবং এর কাজ হচ্ছে মাধ্যমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, নতুন ক্লাসরুম নির্মাণ, প্রতিটি লোকালয়ে 5 কিলোমিটারের মধ্যে মাধ্যমিক স্কুল সহজলভ্য করে পড়াশোনার সুযোগ বৃদ্ধি করা। এই হচ্ছে RMS এর কাজ। তারপর উপজাতি শিক্ষা বিকাশের জন্য সরকারের দুটি পদক্ষেপ উল্লেখ করুন। আদিবাসী উপজাতি শিক্ষার্থীর শিক্ষার এগিয়ে আনার দুটি প্রধান সরকারি উদ্যোগ: একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপন, মানে আদিবাসী অধ্যুষিত দুর্গম এলাকাগুলিতে কি হয়, উপজাতি ছাত্রছাত্রীদের নিরখরচায় উচ্চমানের খাওয়া দাওয়া ও পড়াশোনার সুযোগ দেওয়া। আর বিশেষ স্কলারশিপ ও বিনামূল্যে উপাদান কি, উপজাতি শিক্ষার্থীর জন্য বিশেষ উপবৃত্তি বা স্কলারশিপের ব্যবস্থা এবং বিনামূল্যে বইপত্র, জামাকাপড়, হোস্টেল এগুলোর ব্যবস্থা করা। নেক্সট আমরা চলে আসি 15 নম্বর প্রশ্নে। UGC এর পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এবং দুটো কাজ অর্থ অনুদান করা এবং কি উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ করা। এই দুটো পয়েন্ট উল্লেখ করবেন, এই পয়েন্ট ধরে আপনারা লিখে নেবেন। একটা জিনিস মনে রাখবেন যে লিখলেই কিন্তু নাম্বার পাবেন আপনারা, যদি অ্যান্সারটা ঠিকঠাক জায়গায় যায়, নিজের ভাষায় কিন্তু বানিয়েও লিখেন তবু কিন্তু নাম্বার পাবেন। চলুন 16 নম্বর প্রশ্ন কী রয়েছে, কার্যকারী সাক্ষরতা কাকে বলে? কার্যকরী যে সাক্ষরতা, অর্থাৎ যেই সাক্ষরতা হলে আপনি সমাজে চলতে পারবেন, অর্থাৎ হিসেব থেকে শুরু করে এক কথায় দৈনন্দিন জীবন চলতে পারেন, সেটা হচ্ছে কার্যকরী সাক্ষরতা। তো একটু বুঝতে পারলেই হবে, আর তেমন কিছু বোঝার প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে দূর সংক্রান্ত এবং মুক্ত শিক্ষা দুটি গুরুত্ব লিখুন। দুটো গুরুত্ব কিন্তু শুধু এখানে কি হয়, নমনীয়তা এবং বয়সের বাধা দূর হয়, আর একটি হয় অল্প খরচে উচ্চশিক্ষা হয়। সেইভাবে আপনারা বানিয়ে একটু লিখবেন, কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন যে এখানে কী হয়, চাকরিজীবী বা গৃহিণী বা দূরবর্তী যারা অঞ্চল তারা কিন্তু এখানে সুযোগ পায়, আর এখানে তুলনামূলকভাবে অল্প খরচে পড়ার সুযোগ রয়েছে। তারপর চলে আসছি আমরা, দলিত শিক্ষা দুটি গুরুত্ব বিবৃতি করুন। দলিত শিক্ষা দুটি প্রধান গুরুত্ব নিচে উল্লেখ করা হলো: সামাজিক সমতা এবং বৈষম্য দূরীকরণ, যুগ যুগ ধরে অবহেলিত এবং অনগ্রসর দলিত মানুষকে, সমাজকে শিক্ষিত করে তুলে জাতিভেদ প্রথা, সামাজিক বৈষম্য এবং কুসংস্কার দূর করা। আর কি হচ্ছে আর্থসামাজিক ক্ষমতায়ন, সেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে দলিত মানুষদের যোগ্য করে তোলায় চাকরি এবং স্বনির্ভর ব্যবস্থা করা, যাতে সমাজে তারা সম্মানের সঙ্গে সাথে বাঁচতে পারে। এই দুটো পয়েন্ট বলবেন তাহলেই হবে। তারপর হচ্ছে ন্যাশনাল কলেজ কমিশন অর্থাৎ NKC, তার কার সভাপতিত্বে কত সালে হয়েছে? এটা হচ্ছে 2005 সালে স্যাম পিট্রোডা তার নেতৃত্বে সভাপতিত্বে কিন্তু এটা হয়েছিল। চলে আসছি আবেগ বা তত্ত্বাবধানের সংজ্ঞা দিন। শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য শিক্ষক এবং কর্মীদের পঠন পাঠন এবং প্রশাসনিক কাজ সঠিকভাবে চলছে কিনা তা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করা, মূল্যায়ন করা এবং প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট দিক নির্দেশনা ও সহায়তা দেওয়ার প্রক্রিয়াকে তত্ত্বাবধান বা অপেক্ষণ বলা হয়। সেই অবেক্ষণ বা তত্ত্বাবধান কি, অর্থাৎ সুপারভিশন, এটা ইংলিশটা আমরা মনে রাখবেন তাহলেই হবে। আর একটু উল্লেখ করে দিই, যারা এই দুটো PDF, অর্থাৎ অনেকে কমেন্ট করেছিলেন দেখলাম, ফার্স্ট হাফের এবং সেকেন্ড হাফে যারা PDF নিতে চান, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রাত্রের মধ্যে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করা, এবং মাত্র 10 টাকা করে, অর্থাৎ দুটোর জন্য একসঙ্গে মাত্র 20 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, শুধু এই PDF তৈরি খাটনির জন্য, অন্য কিছু না। আপনারা 20 টাকা পেমেন্ট করে দুটো PDF পেয়ে যাবেন, আপনাদের ফোনে চলে যাবে, আপনারা অনায়াসে সুন্দর প্রিন্ট আউট করে পড়তে পারবেন। জাস্ট 1 ঘন্টা পড়বেন দুটো, আপনাদের কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় সুন্দরভাবে লিখে আসতে পারবেন। তো আপনারা কন্ট্যাক্ট করবেন, 20 টাকা পেমেন্ট করে আপনারা পেয়ে যাবেন। চলুন পরবর্তী প্রশ্ন 21 নম্বর, স্বনিয়োজিত বৃত্তি বলতে কি বোঝেন? অন্যের অধীনে চাকরির উপর নির্ভর না করে কোনো ব্যক্তি যখন নিজের উদ্ভাবনী শক্তি, দক্ষতা ও মূল্যবোধ ব্যবহার করে স্বাধীনভাবে কোনো ব্যবসা, ক্ষুদ্র শিল্প, পেশা তৈরি করে, এটা স্বনিয়োজিত। অর্থাৎ কারোর চাকরি না করে নিজের উদ্যোগ দিয়ে যখন কেউ আর কোনো কিছু গড়ে তোলে এবং জীবিকা অর্জন করে, সেটা হচ্ছে স্বনিয়োজিত বৃত্তি। চলে
চলে আসুন জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞাতে। জনসংখ্যা বৃদ্ধি আপনারা খুব সহজে লিখতে পারবেন যে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে 10 বছর, যেটা হয় আদমশুমারি, জন্ম হওয়ার, মৃত্যু হওয়ার এবং অন্য স্থান থেকে মানুষের আসা যাওয়ার ফলে মোট জনসংখ্যার যে নিট বৃদ্ধি, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এই উদাহরণ চাইলে দেখবেন, এগুলো কিন্তু পিডিএফ আপনারা নিলে কিন্তু আবার একবার পড়ে নেবেন। জীবনব্যাপী শিক্ষা দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। জীবনব্যাপী শিক্ষার মূল দুটি প্রয়োজনীয়তা হলো পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়া। প্রযুক্তি ও সমাজ দ্রুত বদলাচ্ছে, নতুন যুগের নতুন জিনিস ও কৌশল নিজেকে শিখে আপডেট এটা করা। আর কি, ব্যক্তিগত পেশাগত দক্ষতা বৃদ্ধি, বয়স নির্বিশেষে আজীবন নতুন জ্ঞান অর্জন করে কর্মক্ষেত্রে উন্নতি করা এবং নিজের জীবনকে অর্থপূর্ণ করা। এবার চলে আসছি 5 মার্কের উত্তরগুলো। মনে রাখবেন যে এইখানে যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো সংক্ষেপে দেওয়া রয়েছে এবং টু দ্য পয়েন্ট। আপনারা যদি এই উত্তরগুলো লিখে আসেন সুন্দর করে, তাও কিন্তু ফুল মার্কস পাবেন, বা খুব বেশি হাফ কম পাবেন, মানে খুব হলে। কিন্তু আপনাদের আমার উদ্দেশ্য হচ্ছে এইগুলো দিয়ে যাতে টু দ্য পয়েন্ট উত্তর করা যায়, এবং এইগুলো পয়েন্ট ধরে কিন্তু আপনারা আরও 2-1 লাইন লিখে আসতে পারেন। সো এইভাবেই উত্তরগুলো করা রয়েছে। চলে আসুন গ্রুপ বি এর 5 মার্ক, যেটা হচ্ছে RMSA এর কার্যাবলী সংক্ষেপে আলোচনা করুন। সো একইভাবে এর কার্যাবলী পড়ে নেবেন যে মাধ্যমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ, আর কি অবকাঠামোগত এবং গুণমান নির্ণয়ন। কেমন মাধ্যমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ? সেটা হচ্ছে প্রতিটি বসতি এলাকায় 5 কিলোমিটারের মধ্যে স্কুলের কথা বলা হয়েছে, প্রাথমিক, মাধ্যমিক এবং 7 থেকে 10-এর উচ্চ মাধ্যমিক। অবকাঠামো এবং গুণগত মান উন্নয়ন কেমন? প্রতিটি স্কুলে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, আধুনিক গবেষণাগার, সমৃদ্ধ লাইব্রেরি, কম্পিউটার রুম, এই বিশুদ্ধ পানি, এগুলো মোটামুটি থাকবে। আর দক্ষ মানে যে শিক্ষক নিয়োগ এবং TLM ব্যবহার করতে হবে, এগুলো হচ্ছে পয়েন্ট আপনারা উল্লেখ করবেন। মানে সহজ কথায় যেমন প্রাথমিক শিক্ষার জন্য সর্বশিক্ষা অভিযান এসে কাজ করে, ঠিক তেমনই মাধ্যমিক স্তরে প্রতিটি স্কুলে সায়েন্স ল্যাব এবং কম্পিউটার ক্লাসরুম বানানোর দায়িত্ব করেন কে? RMSA। এই হচ্ছে মূল পয়েন্ট। চলে আসুন 2 নম্বর যে কোশ্চেনটা। মনে রাখবেন যে এই 5 মার্কেরগুলো কিন্তু অনেক সময় 2 মার্কের হয়ে আসতে পারে, বা 10 মার্কেরগুলো 5 মার্ক হয়ে আসতে পারে। সুতরাং সমস্ত কোশ্চেন পড়বেন এবং ওখানে নিজের মতো করে সাজিয়ে লিখে দেবেন। চলে আসি পরবর্তী কোশ্চেন। ভারতের ছাত্র অসন্তোষ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা উল্লেখ করুন। তো কি, সাম্প্রতিক সময়ে ভারতের শিক্ষা ব্যবস্থা ছাত্র অসন্তোষ ও অস্থিরতা গভীর সামাজিক সমস্যা দাঁড়িয়েছে। শিক্ষা ব্যবস্থা নিজেই গঠনমূলক পদক্ষেপের মাধ্যমে এই ক্ষোভ নিরসন করতে পারে। কেমন? কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা প্রদান, মানে পাঠ্যপুস্তকের বাইরেও পেশাভিত্তিক বিভিন্ন জিনিস রেখে বেকারত্বের ভয় দূর করতে হবে। আর কাউন্সিলিং ও পরামর্শ দান, প্রতিটি বিদ্যালয় এবং কলেজে মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার সম্পর্কিত পরামর্শ কেন্দ্র গঠন করা, সেখানে শিক্ষার্থীরা তাদের হতাশা খোলাখুলি বলতে পারে। চলে আসছি নেক্সট হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ এবং সুসম্পর্ক প্রতিষ্ঠা। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, যাতে ছাত্র সংসদের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবিগুলো শুনে সমাধানের পথ বের হয়। এখানে সহজ উদাহরণ যেমন রয়েছে যে কলেজে শুধু মুখস্থবিদ্যা না করে IIT প্রশিক্ষণ দেওয়া, এগুলো মোটামুটি একবার দেখবেন। মনে রাখবেন এই 3টে পয়েন্ট যেটা লেখা আছে, এই 3টে পয়েন্ট ধরে আপনারা আরও কিছু নিজের মতো করে বানিয়ে লিখে দেবেন, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে 5 পাবেন। যদিও আমার এই ভিডিওতে ছাড়াও যারা পেমেন্ট করবেন তাদেরকে একটা এক্সট্রা PDF দেওয়া হবে, যেখানে কিন্তু এই 10 মার্ক 5 মার্কের উত্তরগুলো বড় করে দেওয়া আছে এই সেকেন্ড হাফের। আর ফার্স্ট হাফ যে PDFটা দেওয়া হবে আপনাদেরকে, সেটা কিন্তু পরিমার্জিত এবং ভালোভাবে সুন্দর করে লেখা আছে, ওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 20 টাকা পেমেন্ট করলে। প্রথম এবং দ্বিতীয় দুটোই পেয়ে যাবেন। চলে আসছি পরের কোশ্চেন। ডায়েট জেলাভিত্তিক এবং প্রশিক্ষণ সংস্থান এর কার্যাবলী লিখুন। অর্থাৎ 1986 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশক্রমে জেলা স্তরে প্রাথমিক ও নিম্ন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের যোগ্য করে তুলতে ডায়েট বা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠা হয়। কী হয় এখানে কার্যাবলী? তো প্রাক সেবা প্রশিক্ষণ, ভবিষ্যতে যারা শিক্ষক হতে চান তাদেরকে DLED এর কোর্স পরিচালনা করা, ইন সার্ভিস বা কর্মরত প্রশিক্ষণ, এদের মানে একটা ট্রেনিং দেওয়া। আর কি, শিক্ষা সম্পদ কেন্দ্র, অর্থাৎ জেলা স্তরে প্রাথমিক শিক্ষার শিক্ষণ প্রদীপন মূল্যায়ন পদ্ধতি এবং আনন্দদায়ক শিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে প্রাথমিক বিদ্যালয়গুলোকে সাহায্য করে। সো এইগুলো মোটামুটি ডায়েটের কাজ। তারপর চলে আসছে আমার পরবর্তী কোশ্চেন। উন্নয়নশীল ভারতে নারী শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। বিখ্যাত ফরাসি দার্শনিক মানে সম্রাট নেপোলিয়ন বলেছিলেন কে? আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য নারী শিক্ষা অত্যন্ত অপরিহার্য। এইরকম লিখে আপনারা শুরু করবেন কীভাবে? যে
গুরুত্বপূর্ণ দিকগুলো মনে রাখবেন, পয়েন্ট করে লিখবেন তো আপনার নাম্বার বেশি পাবেন। সে পয়েন্টের ভিতরে আপনি যেই উত্তরে লিখেন না কেন, পয়েন্ট দেখেই নাম্বার একটা আপনাকে ভালো নাম্বার দেবে। চলে আসুন কী উত্তর লিখবেন। অর্থনৈতিক স্বাবলম্বী এবং জিডিপি বৃদ্ধি। নারী শিক্ষিত হলে বিভিন্ন চাকরি, স্বনির্ভর কাজে যুক্ত হতে পারে, ফলে কী হবে, পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ে এবং দেশের সামগ্রিক আয় বৃদ্ধি হয়। আর 2 নম্বর পয়েন্ট কি, পরিবারের স্বাস্থ্য এবং শিশুর বিকাশ। একজন শিক্ষিত মা শিশুর পুষ্টি, স্বাস্থ্যবিধি ও শিক্ষা বিষয়ে বেশি সচেতন হন। এর ফলে শিক্ষার শিশুর যে মৃত্যু হয় সেটা কমে। আর সামাজিক কুসংস্কার দূরীকরণ, যৌতুক প্রথা, বাল্যবিবাহ, লিঙ্গ বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে নারী শিক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। এগুলো মোটামুটি দেখবেন। চলে আসছি 5 মার্ক। শিক্ষামূলক পরিকল্পনার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। শিক্ষামূলক বৈশিষ্ট্য পরিকল্পনা হচ্ছে, শিক্ষামূলক পরিকল্পনা হলো শিক্ষা ব্যবস্থা নির্ধারিত লক্ষ্য অর্জনের একটি সুচিন্তিত নীল নকশা। যেখানে কি নির্দিষ্ট লক্ষ্যমুখিতা, যে একটা জাতীয় চাহিদা ও সামাজিক প্রত্যাশার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট শিক্ষাগত উদ্দেশ্য নির্ধারণ করা। কোন উদ্দেশ্যে আপনি শিক্ষাটা নেবেন। গতিশীলতা এবং নমনীয়তা, পরিবর্তনশীল সমাজ ও অর্থনীতির পরিস্থিতি খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা পরিকল্পনা থাকতে হবে। আর কি, যেন প্রয়োজনে দিক পরিবর্তন করা যায়। আর কি হবে, সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে যে সমস্ত সম্পদ রয়েছে। আর কি, ধারাবাহিকতা, এটি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া যা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নিতে পারে। চলুন পরের হচ্ছে SERT, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে স্টেট যেটা হয়, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর ওখানে এন থাকলে বলবেন যে কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। বাকি দুটো একই। ন্যাশনালটা হচ্ছে কেন্দ্র নিয়ন্ত্রণ করে, আর যেটা SERT সেটা হচ্ছে রাজ্য নিয়ন্ত্রণ করে। সেগুলোর কি কাজ হচ্ছে, পাঠ্যক্রম এবং বই পুস্তক তৈরি করে এদের কাজ। আর কি কাজ, শিক্ষণ তদারকি করে, কীভাবে ডিএলএড কলেজগুলো কীভাবে করছে, পরিচালনা কেমন করছে, নিয়ন্ত্রণ করে। আর কি, শিক্ষামূলক গবেষণা করে। এরা হচ্ছে SERT। তারপরে কোশ্চেন হচ্ছে, শিক্ষামূলক পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক পরিকল্পনার মধ্যে পার্থক্য কী। শিক্ষামূলক পরিকল্পনা হচ্ছে অত্যন্ত ব্যাপক, বড়, সমগ্র দেশ ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা কভার করে। আর প্রাতিষ্ঠানিক হচ্ছে একটি নির্দিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বিষয়কেন্দ্রিক, যেটা প্রস্তুতকারককে কেন্দ্র, রাজ্য, শিক্ষা মন্ত্রণালয়, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞ কমিটি সবাই মিলে কিন্তু শিক্ষা বিষয়ক যে পরিকল্পনাটা করে। আর প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কি, বিদ্যালয়ের প্রধান, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি এরাই ঠিক করে। তারপর সম্পদের উৎস, সরকারি বড় অঙ্কের আর্থিক অনুদান জাতীয় সম্পদের উপর নির্ভরশীল। আর প্রতিষ্ঠানের নিজস্ব স্থানীয় পাওয়া সম্পদ এবং স্থানীয় সহায়তার উপর নির্ভরশীল। উদাহরণ দেওয়া রয়েছে, আপনারা একবার পিডিএফটা নিলে অবশ্যই দেখে নেবেন। তারপর হচ্ছে NUEPA বা NIEPA, এটার কার্যকারিতা কার্যাবলীগুলো লিখুন। কী কাজ হয়, এটা ফুল ফর্ম দেখবেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে শিক্ষা প্রশাসকদের প্রশিক্ষণ দেয়। আর কি করে, গবেষণা এবং পরামর্শ আর আন্তর্জাতিক মেলবন্ধন ঘটায়। এগুলো মোটামুটি দেখবেন, পয়েন্টগুলো একটু লিখে তারপর নিজের মতো করে লিখবেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। স্বৈরতান্ত্রিক এবং গণতান্ত্রিক নেতৃত্বের 5টি পার্থক্য লিখুন। স্বৈরতান্ত্রিক মনে রাখবেন যে নেতাই সব সিদ্ধান্ত নেবে, কারো মতামত শুনবেন না। ওখানে গণতান্ত্রিক কী হবে, দলের নেতা সবার সঙ্গে আলোচনা করে কিন্তু সম্মতিক্রমে সিদ্ধান্ত নেবেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী হবে, সমস্ত ক্ষমতা কেবল নেতার হাতে থাকে। ওখানে কী হয়, এখানে দায়িত্ব বন্টন থাকে। স্বাধীনতা হচ্ছে কর্মীদের বাকস্বাধীনতা তেমন থাকে না, এখানে বাকস্বাধীনতা থাকে। যোগাযোগ কি, একমুখী যোগাযোগ, অর্থাৎ উপর থেকে নিচে যেরকম নির্দেশ দিবে সেটাই হবে। এখানে দ্বিমুখী এবং উন্মুক্ত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। পরিবেশ হচ্ছে কি, ভয়, ভীতি এবং কঠোর আদেশের পরিবেশ। কিন্তু ওদিকে যে গণতান্ত্রিক নেতৃত্ব পরিবেশ, এখানে কিন্তু শ্রদ্ধা এবং সহযোগিতা এবং বন্ধুত্বের পরিবেশ তৈরি হয়। পরবর্তী 10 নম্বর কোশ্চেন 5 মার্কের জন্য, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলো লিখুন। 2001 সালে যেটা হয়েছিল, 6 থেকে 14 বছরের সকল শিশুকে সর্বশিক্ষা অভিযানে আওতায় আনা। সেটা হচ্ছে সর্বজনীন সুযোগ, সকল শিশুদের জন্য একটা সুযোগ। বৈষম্য দূর করা, ধনী দরিদ্র সবার বৈষম্য দূর করা। স্কুল ধরে রাখা, অর্থাৎ রিটেনশন, স্কুলে যেন ছাত্ররা ড্রপ আউট না হয়, স্কুল না ছেড়ে দেয়, বিশেষ করে 8ম শ্রেণী পর্যন্ত, সেটা ধরে রাখা কার, SSA এর কাজ। আর মানসম্মত জীবনমুখী শিক্ষা, অর্থাৎ আনন্দের সঙ্গে শেখা এবং ব্যবহারিক জীবনভিত্তিক শিক্ষা প্রদান। সো এই ছিল 5 নম্বর এবং 10 নম্বরের উত্তরগুলো। আমরা আবার পড়াশোনা শুরু করছি। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা বলছেন PDF নেবেন, আপনারা ডেসক্রিপশন বক্সে যে
নাম্বার আছে, আপনারা অতি সত্বর কমেন্ট করুন, আপনারা টেক্সট করুন হোয়াটসঅ্যাপে, এবং 20 টাকা পেমেন্ট করলেই কালকে যে দুটো হাফ অর্থাৎ 1.1.2 ফার্স্ট এবং সেকেন্ড হাফ, সেটার বিস্তারিত সুন্দর করে অ্যান্সার এগুলোই থাকবে, তার সঙ্গে একটু বেশি থাকবে, সেগুলো কিন্তু আপনারা একবার জাস্ট পড়ে নেবেন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত উত্তর ক্লিয়ার হয়ে যাবে। সো 10 মার্কের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বিদ্যালয়ের গুণগত ব্যবস্থাপনায় ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। নেতা হিসেবে প্রধান শিক্ষকের কী কী কাজ আছে? সো বিদ্যালয়ের গুণগত ব্যবস্থাপনার ভূমিকা হচ্ছে কি, পঠন পাঠনের মান বৃদ্ধি, কি হচ্ছে এবং কি এখানে যে আধুনিক প্রযুক্তি ভিত্তিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা দান পদ্ধতি চালু করে ক্লাসরুমের পরিবেশকে আকর্ষণীয় করে তুলতে হবে। সেকেন্ড পয়েন্ট কি, সম্পদের সঠিক ব্যবহার এবং অপচয়, সময়, অবকাঠামো এবং আর্থিক অনুদানের অপচয় কমিয়ে তার সেরা ব্যবহার নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা এবং কর্ম সংস্কৃতি প্রতিষ্ঠা, শিক্ষক এবং কর্মচারীদের দায়িত্ববোধ যেটা আছে বৃদ্ধি করে বিদ্যালয়ে শৃঙ্খলা এবং কাজের পরিবেশ তৈরি করতে হবে। আর শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, কেবলমাত্র সিলেবাস শেষ করা নয়, বরং খেলাধুলা, সাংস্কৃতিক কাজের মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, এটা হচ্ছে মানে ব্যবস্থাপনা। এবং যদি বলি যে পরের কোশ্চেন যেটা ওর সঙ্গে যুক্ত আছে, যে নেতা হিসেবে প্রধান শিক্ষকের কী কাজ? কিন্তু নেতা হিসেবে প্রধান শিক্ষকের কাজ হচ্ছে দূরদর্শীর উপকার। মনে রাখবেন যে বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নতির জন্য সুনির্দিষ্ট ভিশন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করেন এবং সহকর্মীদের অনুপ্রাণিত করেন। একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব, ক্লাস রুটিন তৈরি, সিলেবাস পর্যবেক্ষণ, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি নিশ্চিত করেন। দলগত সংহতি এবং টিম ওয়ার্ক, সহশিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাজের সঠিক বন্টন করেন এবং পারস্পরিক মেলবন্ধন তৈরি করে যৌথ দল গঠন করেন। অভিভাবক ও সমাজের সঙ্গে যোগাযোগ করবেন, কি হচ্ছে যে বিদ্যালয় এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করবেন তিনি। আর কি, এগুলো মোটামুটি লিখবেন। আর পরামর্শদাতা এবং পথপ্রদর্শক, শিক্ষক বা শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করেনকে এই প্রধান শিক্ষক। পরবর্তী কোশ্চেন, যে জনসংখ্যা বিস্ফোরণ কারণ রোধের উপায় এবং জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার সম্পর্ক লিখুন। সো প্রথমে জনসংখ্যা বিস্ফোরণের কারণ যদি বলি, জাস্ট পয়েন্টগুলো উল্লেখ করবো, আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। যে উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার, এটা কারণ। নিরক্ষরতা এবং অসচেতনতা, আপনারা জানেন, এটা বানিয়ে লেখা যেতে পারে। তারপর সামাজিক কুসংস্কার এবং বাল্যবিবাহ, পুত্র সন্তান চাই, এই মানে অন্ধবিশ্বাস বা কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার কারণে সন্তানদের মানে জন্মদানের সময়সীমা বৃদ্ধি পাওয়া, এইগুলো একটা ব্যাপার। অনেক সময় পুত্র সন্তানের আশায় অনেক সন্তান নেয়, এই ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি পায়। আর দরিদ্র পরিবার মনে হয় বেশি সন্তান হলে বেশি উপার্জন হবে, এই একটা যে ভ্রান্ত ধারণা। তারপর চলে আসে জনসংখ্যা বিস্ফোরণ রোধের উপায়, কী কারণ করলে এটা রোধ করা যেতে পারে। কি, ব্যাপক শিক্ষা প্রচার করতে হবে, সচেতনতা বাড়াতে হবে, নারী ক্ষমতায়ন এবং শিক্ষা করতে হবে, কারণ নারীরা যদি কন্ট্রোল করতে পারে ব্যাপারটা, তাহলে কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে। আর কি, আইনসম্মত বিবাহের বয়স মানে কাঠামো করা, একটা বাল্যবিবাহ রোধ করতে হবে। আর কি, পরিবার পরিকল্পনা ও সেবার সহজলভ্যতা, গ্রাম অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, এগুলো পৌঁছে দিতে হবে। পরবর্তী এর সঙ্গে 2 মার্কের যে যুক্ত রয়েছে, যে জনসংখ্যা বিস্ফোরণ এবং শিক্ষার সম্পর্ক কী? তো শিক্ষার সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির ব্যস্তানুপাতিক মানে ইনভার্স সম্পর্ক আছে। কেমন? শিক্ষার হার বাড়লে কিন্তু সচেতনতা বাড়ে, ফলে জন্মহার কিন্তু কমে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ আসে। আবার অপর দিকে কী বলবো, জনসংখ্যা অতিরিক্ত বাড়লে স্কুলের উপর চাপ বাড়ে এবং শিক্ষার মান কিন্তু অনেক সময় কমে যেতে পারে। তারপরে চলে আসছি আমরা 3 নম্বরে, যে টিকা লিখুন। এটা কিন্তু একটাই কোশ্চেনে এসেছিলো, 5+5 10, সেটা হচ্ছে NCTE। আর 2 নম্বর হচ্ছে জনজাতি বা উপজাতি শিক্ষা। তো NCTE সম্পর্কে ওই কারণে বললাম পড়ে নেবেন, 5 মার্ক আসতে পারে, 2 মার্ক আসতে পারে, 10 মার্কও কিন্তু দেখুন ভাগ করে দেওয়া রয়েছে এখানে। সো NCTE হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এটা হচ্ছে 1993 সালের সংসদীয় আইনের মাধ্যমে NCTE প্রতিষ্ঠিত হয়। 1995 সালে এটি একটি সংবিধিবদ্ধ অর্থাৎ স্ট্যাচুটরি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে মর্যাদা পায়। মূল উদ্দেশ্য কার্যাবলী কি? শিক্ষার পরিকল্পনা, সমগ্র ভারতে B.Ed, D.Led, M.Ed কোর্সের সুষম উন্নয়ন এবং সমন্বয় সাধন করা, মানদণ্ড নির্ধারণ, শিক্ষণ প্রতিষ্ঠানের ভর্তির যোগ্যতা, অবকাঠামো, তারপরে কোর্সের বয়সসীমা, ফি নির্ধারণ করা, এগুলো হচ্ছে NCTE করে। আর কি, অনুমোদন বাতিল, নতুন ট্রেনিং কলেজকে স্বীকৃতি দেওয়া এবং নিয়ম না মানলে কলেজের লাইসেন্স বাতিল করা। চলে আসছে হচ্ছে জনসংখ্যা এবং উপজাতি।
পরের যে টিকা 5+5 ভাগ ছিল জাতি বা উপজাতি শিক্ষা। সো ভারতে মোট জনসংখ্যার এক বড় অংশ আদিবাসী বা উপজাতি সম্প্রদায়। ভৌগোলিক বিচ্ছিন্নতা, ভাষার বাধা ও দরিদ্রতার কারণে তারা শিক্ষা থেকে পিছিয়ে ছিলেন। একলব্য মডেল আবাসিক স্কুল। আদিবাসী এলাকাগুলিতে বিনামূল্যে উন্নত মানের খাওয়া দাওয়া ও সিবিএসসি বোর্ডের পড়ার সুযোগ তৈরি হয়। মাতৃভাষা শিক্ষাদান প্রদান কেমন, তো প্রাথমিক স্তরে তাদের নিজস্ব বাসী ভাষা যেমন সাঁওতালি লেখাপড়ার ব্যবস্থা করা, আর কি বৃত্তি এবং সহায়তা, বিনামূল্যে পোশাক বইপত্র এগুলো দেওয়ার ব্যবস্থা করতে পারে। তারপর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন 4 নম্বরে, সেটা হচ্ছে দারিদ্র্য এবং শিক্ষার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। উপজাতি শিক্ষায় বিকাশে কয়েকটি সরকারি উদ্যোগ লিখুন। তো দারিদ্র্য এবং শিক্ষার সঙ্গে জানেন একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। কেমন পয়েন্ট উল্লেখ করবেন? শিক্ষায় প্রবেশের বাধা। দরিদ্র পরিবারের প্রথম চিন্তা থাকে অন্ন এবং বাসস্থান। শিক্ষা তাদের কাছে বিলাসিতা মনে হয়, ফলে শিশুদের স্কুলে পাঠানো সম্ভব হয় না। শিশু শ্রম ও ড্রপ আউট। সংসারের অভাবের কারণে শিশুরা পড়াশোনা ছেড়ে ছোটোখাটো কাজ যেমন চায়ের দোকান, গ্যারেজ নেমে পড়ে। উপকরণের অভাব। বই খাতা, প্রাইভেট টিউটর বা পুষ্টিকর খাবারের অভাবে দরিদ্র শিশুরা পড়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। দারিদ্র্য দূরীকরণের মূল চাবিকাঠি হলো শিক্ষা। এর উল্টো দিকে সঠিক কারিগরি ও মানসম্পন্ন শিক্ষা লাভ করতে পারলে মানুষ ভালো চাকরি পায় এবং দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসে। খুব সুন্দর করে সহজ ভাষা কিন্তু লেখা আছে, এইটুকু লিখবেন, এখানে কিন্তু আপনারা নাম্বার পাবেন। এবং কি উপজাতি শিক্ষার বিকাশে সরকারি কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে EMRS স্কুল প্রতিষ্ঠা, দুর্গম পাহাড় ও বনে আধুনিক সুবিধাযুক্ত নিরখরচা আবাসিক স্কুল স্থাপন, বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করা যেতে পারে, প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, আর কি আশ্রম বিদ্যালয় বা হোস্টেল, দূরবর্তী উপজাতি শিক্ষার্থীদের জন্য স্কুলের সাথে বিনামূল্যে হোস্টেলের সুবিধা, রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ অর্থাৎ MPhil PhD গবেষণা আর্থিক অনুদান দেওয়া হবে এই উপজাতি শিক্ষার জন্য। চলে আসুন সর্বশেষ 5 নম্বরের কোশ্চেন। এই 5টা 10 মার্কে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু আপনারা একটা কমন সম্ভাবনা খুব বেশি এবং পেয়ে যাবেন। দেখবেন যদি একটু ঘুরে আসে আপনারা কিন্তু প্রশ্ন ছেড়ে আসবেন না, লিখে আসবেন। মনে রাখবেন এই প্রশ্নগুলো সমস্ত পড়লে আপনি 35 মার্কের ভিতরে 35 মার্কেরই উত্তর লেখার মতো আপনি ক্যাপাসিটি পাবেন, একটা ক্যাপাসিটি অর্জন করবেন। চলে আসুন যে কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন। কি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হলো মানব সম্পদ। বাহ্যিক দালান কোঠা যতই সুন্দর হোক না কেন, দক্ষ মানব সম্পদ ছাড়া কোনো প্রাতিষ্ঠানিক পরিকল্পনা সফল হতে পারে না। সো ইনস্টিটিউটের ক্ষেত্রে একই। কেমন প্রধান শিক্ষক, কী লাগবে? প্রধান শিক্ষক বা অধ্যক্ষের ভূমিকা, এখানে কি রোল অফ হেডমাস্টার। তিনি হলেন প্রতিষ্ঠানের প্রধান নেতা পরিচালক, পরিকল্পনা প্রণয়ন, দায়িত্ব বন্টন, লক্ষ্য নির্ধারণ এবং শিক্ষক কর্মচারীদের কাজে উৎসাহ প্রদানে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। তারপর চলে আসছি পয়েন্টে 2 নম্বরে, যে সহ শিক্ষক মণ্ডলের অবদান। শিক্ষকরা হলেন পরিকল্পনার প্রত্যক্ষ বাস্তবায়নকারী। কারণ প্রধান শিক্ষক একটা জিনিস তৈরি করে, রুটিন তৈরি করে দিল, সেটা কিন্তু বাস্তবে শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু এটা বাস্তবায়িত করবে। তো ক্লাসরুম ম্যানেজমেন্ট, সময় মতো সিলেবাস শেষ করা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত যত্ন নেওয়া, সহ পাঠ্যক্রমিক কাজ যেগুলো কিন্তু তারা পরিচালনা করে। 3 নম্বর পয়েন্ট কি? শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা শৃঙ্খলা পরিবেশ, সুরক্ষা, নিয়মিত উপস্থিত ও বিভিন্ন ল্যাবে অংশগ্রহণ পরিকল্পনা প্রাণবন্ত করে তোলে। অশিক্ষক কর্মচারীদের এখানে কী সাহায্য? অফিসে কাজকর্ম সংরক্ষণ, আর্থিক হিসাব নিকাশ, ল্যাবরেটরি, তারপরে লাইব্রেরি পরিষ্কার রাখা, প্রশাসনিক কাজে সাহায্য না থাকলে কিন্তু স্কুল অচল হয়ে পড়ে। সুতরাং এদের কিন্তু অবদান রয়েছে। আর কি অভিভাবক এবং শিক্ষক সমিতি, স্থানীয় সমাজ এবং অভিভাবকদের ইতিবাচক পরামর্শ, সহযোগিতা এবং নৈতিক সমর্থন বিদ্যালয়ের পরিকল্পনাটাকে টেকসই এবং সার্বজনীন রূপ নেয়। উপসংহারে কী লিখবেন? উপসংহার বলে না লিখলে আপনারা জাস্ট কয়েক লাইন আরও অ্যাড করে দেবেন, যে যেমন ইট পাথর দেওয়াল দিয়ে ভালো স্কুল তৈরি করা যায় না, শিক্ষক ছাত্র কর্মচারী অভিভাবক যৌথ উৎসাহ এবং আন্তরিক সহযোগিতায় প্রাতিষ্ঠানিক পরিকল্পনাকে চূড়ান্ত সাফল্য এনে দেয়। এই উদাহরণ হিসেবে যেমন একটি নাটক মঞ্চে কেবল সুন্দর হলেই হয় না, মঞ্চটা সুন্দর হলে হয় না, কি হতে হয়? অভিনেতা, নির্দেশক এবং পিছনে যে কারিগর সবাই মিলে ভালো অভিনয় করলে নাটক হিট হয় এবং স্কুলটা ঠিক তেমন। তো এই হচ্ছে সুন্দর করে সহজ সরল ভাষায় আপনাদের যে আগামী যে 1.1.2 এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটোরই পরপর করা আছে। এখানে সেকেন্ড হাফের ভিডিওটা এখন দিলাম। তো দুটো PDF আপনারা যদি চান ডিসক্রিপশন বক্স আবার বলছি হোয়াটসঅ্যাপ করে নেবেন। অতি সত্বর আপনারা কিন্তু 20 টাকা পেমেন্ট করলেই দুটো PDF পেয়ে যাবেন। থ্যাংক ইউ।